পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হবার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের ওপরে আক্রমণ চলছে। আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। সুতরাং সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘণ্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এবার বাংলার মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপের হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ। পাকিস্তানকে গোপনে তথ্য পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই দুই ব্যক্তি কি উদ্দেশ্যে এই সব কাজ করছিল? তারা কি তাহলে পাকিস্তানের আইএসআই এর চর? তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মুকেশ রজক এবং রাকেশ কুমার গুপ্তা। পূর্ব বর্ধমানের মেমারিতে তারা এক বয়স্ক মহিলার সঙ্গে মা ছেলে পরিচয়ে ঘর ভাড়া নিয়েছিল। গত শনিবার ৪ জুলাই তাদের গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। একজনকে মেমারির ওই ঘর থেকেই গ্রেফতার করা হয়, আর অন্য একজনকে বর্ধমান শহরের বর্ধমান সদর থানার ঠিক বিপরীতে একটি বেসরকারি হাসপাতাল থেকে পাকড়াও করা হয়। সেখানেই শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি ছিল সে। ৩০ জুন সে ওই হাসপাতালে ভর্তি হয়। তারপর ৩রা জুলাই তার সন্ধানে এসটিএফ টিম সেখানে পৌঁছয় এবং ৪ জুলাই তাকে সেই বেসরকারি হাসপাতাল থেকেই ডিসচার্জ হতেই অ্যারেস্ট করা হয়। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, যতদিন সে ভর্তি ছিল তার সঙ্গে কম বয়সী এক মহিলা তার দেখভালের জন্য ছিল। অন্যদিকে রাকেশ গুপ্তার বাবা এবং তার এক বন্ধুও আসা যাওয়া করছিল। নিজেকে ব্যবসাদার বলে পরিচয় দিয়েছিল রাকেশ গুপ্তা। হাসপাতালে ১০,৩২০ টাকা বিল সে ক্যাশ পেমেন্ট করে। ওই যুবক বলেছিল যে বাইরের বিভিন্ন দেশের সঙ্গে এনজিওর ব্যবসা আছে তার। পরে জানতে পারা যায় এনজিওর আড়ালে অনৈতিক কার্যকলাপ চালাতো সে। বেসরকারি হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, যতদিন ভর্তি ছিলেন তার সঙ্গে কিন্তু মোবাইল ছিল। এই বিষয়ে হাসপাতালের ম্যানেজার ধৃত রাকেশ গুপ্তা সম্পর্কে বলেন, শারীরিক সমস্যা নিয়ে সে ভর্তি হয়েছিল। তারা তাকে দেখে কিছুই বুঝতে পারেননি। হাসপাতালের ম্যানেজার প্রাণকৃষ্ণ ঘোষ কি বলছেন শুনুন। রাকেশ গুপ্তা নামে একজন ভর্তি হয় ৩০/৬। তো এখানে ভর্তি হয়, উনি হচ্ছে ভমিটিং, পেন অ্যাবডোমেন উইথ হচ্ছে আপনার হচ্ছে বমি, যেটাকে বললাম বমি, পেটে ব্যথা, আর হচ্ছে মেন কারণ ছিল একটা ডুওডেনাল হার্নিয়া ছিল। সেই নিয়ে উনি ভর্তি হয়েছিলেন শিশুমঙ্গলে ৩০ তারিখে দুপুর ১২টা নাগাদ ডক্টর সুব্রত ভট্টাচার্যের আন্ডারে। দিয়ে ৩০ তারিখ ভর্তি হয়। পেশেন্টের আস্তে আস্তে ব্লাড পরীক্ষা, এন্ডোস্কোপি, ইউএসজি সব কিছু হয়। তাতে ধরা গেল যে তার এরকম একটা সমস্যা রয়েছে। দিয়ে ৩ তারিখে হঠাৎ করে আমি অফিসে যখন বসে আছি, দুপুর ১২টা ১টা নাগাদ এসটিএফের লোক আসে, গুটি কতক লোক আসে। এসে জিজ্ঞাসা করে যে এই নামে কোনো রাকেশ গুপ্তা নামে কোনো পেশেন্ট ভর্তি আছে? আমরা হ্যাঁ আছে। বলে ওর সঙ্গে আমরা একটু ইন্টারোগেশন করব, একটু আমাকে পারমিশন দেওয়া হোক। আমি বললাম হ্যাঁ যান, কথা বলুন। ওনারা যে কথা বললেন, কিছুক্ষণ পর বর্ধমান থানা থেকে আইসি আমাকে ফোন করলেন যে এই নামে প্রাণবাবু একটা পেশেন্ট ভর্তি আছে। হ্যাঁ আছে। তো ওই পেশেন্টটাকে আপনারা ছাড়বেন না, আমরা যদি ডিসচার্জ করেন ডিসচার্জের আগে আমাদের একটু জানাবেন, আমরা পেশেন্টটাকে হ্যান্ড ওভার নেব ছুটির পর। এখন কী হয়েছে বলো, ওই হোয়াটসঅ্যাপের ওটিপি নিয়ে পাক চক্রের সঙ্গে একটু যুক্ত, ঠিক আছে। ও বিভিন্ন রকম অ্যাড্রেস দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। যাক, এসটিএফের লোক সারাদিন সারা রাত এখানে পাহারা দিলেন, বর্ধমান থানার লোকেরও পাহারা দিলেন। যথারীতি ৪ তারিখে ওকে ছুটি দেওয়া হলো। বেলা ওই ৮টা থেকে ৯টার মধ্যে ছুটি দেওয়া হলো। হ্যাঁ, সুস্থ হয়ে কমপ্লিটলি সুস্থ হয়ে গিয়ে ডিসচার্জ দেওয়া হয়েছিল। দিয়ে বর্ধমান থানা আমাকে ফোন করলো যে যদি ছাড়েন তাহলে আমাকে জানাবেন। জানিয়েছি যথারীতি। বর্ধমান থানা এসটিএফের লোক এসে আমাকে বললো তাহলে ওকে আমরা ছুটির পরে এখান থেকে ওকে অ্যারেস্ট করব। আমি বললাম যে এখানে নয়, নার্সিংহোমের প্রেমিসিসের বাইরে করুন।
নার্সিংহোম থেকে বাইরে বেরিয়ে অন রোডের উপর ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। যখন উনি ডিসচার্জ হয় তখন ওর বাবা ছিলেন ওর সঙ্গে, বাবা ডিসচার্জ করে নিয়ে গিয়েছিলেন। আর উনি যে 4 দিন ভর্তি ছিলেন, এই 4 দিন ভর্তি থাকা একটি মেয়ে, ঠিক আছে, সম্ভবত কোনো গার্লফ্রেন্ড বা কেউ রিলেটিভ কেউ একটা হবে, তিনি এসে দেখা মানে দেখভাল, খাওয়া দাওয়া, পরীক্ষা নিরীক্ষা করা, এইসবগুলো করছিলেন। দেশবিরোধী কাজ করার জন্য এই যুবকের শাস্তির দাবি জানান হাসপাতালের ম্যানেজার। কি বলছেন শুনবো। এসটিএফের লোক এলো, তখন আমরা আস্তে আস্তে করে সন্দেহের চোখে দেখতে শুরু করলাম এবং ওকে সারা রাত আমরা একটু পাহারা দিয়ে রাখলাম যাতে নার্সিংহোম থেকে না পালিয়ে যেতে পারে। ঠিক আছে, জানলেন যে পাকিস্তানের সঙ্গে তাদের মানে আমাদের একদম শত্রু দেশ, তার সঙ্গে এরকম হয়েছে আপনারা একদম ওর প্রতি আমাদের বিতৃষ্ণা তৈরি হয়ে গেল। কোনো রকমভাবে ওকে মানে যাতে জব্দ হয় সেই চেষ্টাই করা হচ্ছিল। পুলিশের সঙ্গে যত হচ্ছে সহযোগিতা করা হচ্ছিল, পুলিশকে টাইম টু টাইম আমি জানিয়েছি, এসটিএফের লোকের সঙ্গে কথা বলেছি, এসটিএফের লোক আমাকে যা জানতে চেয়েছি জানিয়েছি। আমাদের দেশের সঙ্গে যদি কেউ এরকম প্রতারণা করে আমার দেশের লোক হয়ে, তারপরে তো মানে তার প্রতি একটা অ্যাকশন নেওয়া হোক, আমি তো সহমত। কোনো ব্যবহারে কখনো কি রকম কি ব্যবহারে কোনো রকম কিছু টের পাইনি, একদম হাসি খুশি নর্মাল মানুষ। কি করতেন কিছু জানতে পেরেছিলেন? মানে উনি কি বলেছিলেন আপনাদের? উনি আমাদেরকে এখানে বলেছিলেন যে আমি বিজনেস করি, ঠিক আছে, কি বিজনেস কিছু বলেন? কিছু বলেন। আর যিনি এসেছিলেন মহিলা, ওনার বয়স কত? ওনার যিনি ভর্তি হয়েছিলেন তার বয়স 32 বছর, আর ওনার বয়স কত হবে, এই 26 থেকে 30-এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি। ভাষাতে কি ভাষায় কথা বলছিলেন? বাংলা ভাষা। তো আপনারা এখন কি চাইছেন যে এরকম যাও এইরকম যদি সত্যি করি আমাদের দেশে বসবাসকারী হয়ে থাকে, আমাদের দেশে খেয়ে পড়ে আর আমাদের দেশের এসব গোপন তথ্য বাইরের দেশে দিয়ে দেওয়া, এটা মস্ত বড় একটা অন্যায়। এই অন্যায়ের যাতে ও শাস্তি পায় তার মানে প্রতিবাদ করছি, আর্জি জানাচ্ছি যে পাক শাস্তি। ঠিক আছে, আমরা তো যখন পেশেন্ট হিসেবে এসেছিলো তাকে আমরা পেশেন্ট হিসেবেই ট্রিট করেছি এবং ভালোবেসেছি, তাকে যতটা সেবা শুশ্রূষা, তার ওষুধপত্র, দেখভাল, সমস্ত কিছু চিকিৎসা সম্পূর্ণ করেছি। যখন উনি ওই রকম একটা ইললিগাল অপরাধে কাজের সঙ্গে যুক্ত যখন জানতে পারলাম, আমাদের চোখ তো একটু খারাপ নজরেই ওর প্রতি রইল। আপনারা কি জানতে পারলেন ওর কাছ ও সম্পর্কে? ওনাকে যখন জিজ্ঞাসা করছিলাম উনি তো বলছিলেন বিজনেস করছি। তারপর আস্তে আস্তে এসটিএফের কাছ থেকে এবং যখন ঘটনাটা সমস্ত কিছু জানা হলো, ওনাকে বলছে নাকি আমাদের দেশের ওই যে হোয়াটসঅ্যাপ খুললে যে প্রথম যে ওটিপিটা আসে, ওই ওটিপিটা বাইরের দেশের গোপন সূত্রে ওখানকার লোকের কাছে পাচার করে দেন। প্লাস হচ্ছে ওখানকার মেয়েদের সঙ্গে যে সিমে কথা বলে কিছুদিন পরে এই সিম চেঞ্জ করে দেয়। এগুলো এখন জানতে পারি, ওখানকার বলতে পাকিস্তানের সঙ্গে, কানাডার সঙ্গে, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এইসবের কথাবার্তা বলছে। ওনাকে যখন জিজ্ঞাসা করেছিলাম উনি আমাদেরকে এই কথা বলেছিলেন যে বাইরের দেশের সঙ্গে আমার এনজিওর বিজনেস আছে, কিন্তু আদৌ তো এনজিওর বিজনেস নয়, এনজিওর আড়ালে অন্য কিছু, এনজিওর আড়ালে অন্য কিছু অপরাধমূলক কাজ করতে। এটা আমরা যেটা জানতে পারছি, দেশে নাগরিক হয়ে আমাদের দেশে খাওয়া দাওয়া করবে, জল বাতাস সমস্ত কিছু গ্রহণ করে আমাদের দেশে বিপদ পড়বে, আমাদের দেশ বিপদে পড়বে, সেরকমমূলক অপরাধমূলক কাজ করলে তো তাকে ভালো চোখে দেখা হবেই না, একদমই ভালো যায়। সেটা আমার সাধারণ জ্ঞান এবং মতে বলে শাস্তি অবশ্যই দরকার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।